দেখো তোমাদের সরলরেখার আজকে পার্ট 3 হবে। পার্ট 2 পর্যন্ত সংক্ষিপ্তের করানো হয়েছিল 14 পর্যন্ত। আজকে 15 নাম্বারটা তোমরা সিরিয়াসলি দেখে নাও, ভালো করে নাও। দেখো এই প্রীতি ভালো করে বসো। দেখো 15 নাম্বারটা কি বলেছে, সবাই বইয়ের দিকে তাকাও, কোশ্চেন পড়ছি আমি। বলছে সরলরেখার সমীকরণ দেওয়া আছে 3x + 3y + 7 = 0। 3x + 3y + 7 = 0, এটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। বলছে এই সরলরেখাকে x cos আলফা প্লাস y sin আলফা = p এই আকারে প্রকাশ করতে বলছে। প্রকাশ করে লিখলে p এর মান কত হবে, মানে এই সরলরেখাকে আমাদের কি বলেছে, এই আকারে প্রকাশ করো, করার পর তাহলে বলো p এর মান কত হবে। মানে এই সরলরেখাকে এই আকারে প্রকাশ করতে বলছে, প্রকাশ করার পর আমাকে বলো তোমরা যে p এর মান কত হবে। তোমাদের কোশ্চেন ক্লিয়ার তো, বুঝতে পেরেছো? তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে যে এই সরলরেখাকে এই আকারে প্রকাশ করব, করার পর p এর মান বের করব। এটা উত্তর চেয়েছে আমাদের। ওকে, তাহলে দেখো কি করে করব। দেওয়া ছিল কি বলো, 3x + 3y + 7, এটা দেওয়া ছিল। ওকে, চলো কি করব, 3x + 3y = -7 বলতে পারি, তাই তো? এবার দেখো 3x / -7, সরি এটা না, এই পুরোটা থেকে 3 কমন না দুটো থেকে, তাহলে কি হবে x + y = -7, তাই কিনা বলো? এগুলো 3 কমন নিলাম। এবার দেখো x + y = বলতে পারি -7/3। একটু ক্লিয়ার, একটু বুঝেছো? এবার স্যার দেখো তো, যেহেতু আমাকে এখানে এর সঙ্গে কম্পেয়ার করতে হবে, সেই জন্য দেখো তো x আর y কিন্তু মিলে গেছে, তাই না? দেখো এখানে cos আলফা বা cos, এখানে sin নিয়ে আসতে হবে, তাই তো? আর দেখো আলফা দুটোকে সেম রাখতে হবে। দেখো cos এর সঙ্গে যে আলফা থাকবে sin এর সঙ্গে সেম নিয়ে থাকতে হবে। এখানে 30 ডিগ্রি থাকে, এখানে 30 ডিগ্রি থাকতে হবে। এখানে 50 থাকে, এখানে 50 থাকতে হবে। সঙ্গে এখানে cos এবং sin থাকতে হবে। ক্লিয়ার? তাহলে কি করব, সেই জন্য আমরা এই x এর সঙ্গে 1/√2 গুণ করলাম, তার সঙ্গে x প্লাস y এর সঙ্গে সেম 1/√2 গুণ করলাম, তার সঙ্গে y = -7/3 তো ছিলই, তার সঙ্গে কি করলাম বলো, এখানে 1/√2 গুণ করলাম। দেখো বোথ সাইডে 1/√2 দিয়ে গুণ করে দিলাম। কেন করলাম এর পরের লাইনে বুঝতে পারবে। ওকে, কি করলাম, 1/√2 1/√2 1/√2 গুণ করলাম, কেটে যায় তো, এটা কমন কেটে দেওয়া যায়। করলাম, আবার কিছুই করলাম না। কেন স্যার 1/√2 গুণ করলাম? আমি 1/√3 করতে পারতাম, অন্য কিছু করতে পারতাম। 1/√2 কেন করলাম? কারণ 1/√2 তে দেখো তো সাইন আর কজের না সেম একটা অ্যাঙ্গেলের ভ্যালু আসে, কি বলো, 45 ডিগ্রি। সাইন 45 মানে 1/√2, cos 45 1/√2। ক্লিয়ার? ওই জন্য 1/√2 জায়গায় আমরা কি লিখতে পারি বলো, cos 45 ডিগ্রি, কারণ এখানে cos দরকার না, তাই না? তার সঙ্গে x ছিল, x টা আমি সামনে লিখে দিলাম, প্লাস আবার দেখো তো y ছিল, y লিখলাম। আবার দেখো 1/√2 আবার বলতে পারি কি বলো, 1/√2 মানে sin 45 ডিগ্রি। ওকে, তাহলে দেখো তো একই সেম হয়ে গেল কিনা, দেখো তো cos আলফা sin আলফা, দেখো তো cos 45 sin 45 সেম হয়ে গেল। ক্লিয়ার? এই 1/√2 জায়গায় অন্য কোনো মান নিলে এটা কিন্তু হতো না, বুঝলে? তো √3/2 বা শুধু 1/2 কিন্তু হতো না। শুধুমাত্র 1/√2 কেন নিলে হবে, কারণ এই দুটোতে এই sin cos এর মান সেম, তাই 45 এর মান দুটোর 1/√2। বোঝা গেল? ইকুয়াল টু কি হয় তাহলে বলো, ইকুয়াল টু -7/3√2। তাহলে একটু কম্পেয়ার করে নাও স্যার, দুটোর সঙ্গে কম্পেয়ার করে কথা হবে, x cos আলফা মিলে গেছে, x cos আলফা প্লাস y sin আলফা মিলে গেছে। ক্লিয়ার? ইকুয়াল টু কি হলো, p মানে কত হলো তাহলে -3/√2, তাই না? আচ্ছা বলে p কি ছিল বলতে পারবে? এখানে p কি ছিল? p ছিল এটা, দেখো তো p ছিল এটা, দেখো তো এটা যদি সরলরেখাটা হতো তাহলে p ছিল এই লম্ব দূরত্বটা, p ছিল না, দেখো তো এটা তো p ছিল। এটা কি দূরত্ব ছিল না একটা? আচ্ছা দূরত্ব কোনো নেগেটিভ হতে পারে? তাহলে p এর মান কত বলো, therefore p = 7/3√2। ক্লিয়ার হয়েছে? মাইনাস সহ দিবা না, p এর মান দেখো মাইনাস কখনো হতে পারে না। p ইজ এ ডিসটেন্স, ওকে, পারপেন্ডিকুলার ডিসটেন্স। এই ডিসটেন্সটা p ছিল, যেটা নেগেটিভ হতে পারে না, তাই p এর মান কত হবে 7/3√2। তো কম্পেয়ার করলাম দুটোর সঙ্গে, তাহলে p = কত হলো দেখো 7/3√2। বোঝা গেল? চলো করে নাও, বা ভিডিও থেকে করে নাও। যদি ফার্স্ট কেউ করতে পারো করবে, আর ভিডিও থেকে করে নেবে। বুঝে গেল কি? 15 হলো। আচ্ছা দাগিয়ে নাও তো কোন কোন অঙ্কগুলো করবো, সব অঙ্ক করতে হবে না। 15 পর করবো 18, 19, 22, 23, 24, 25, 26। সব হয়ে গেছে তোমার দুজনে? 15 পর 18, 19, 22, 23, 24, 25, 26। ওকে, চলো এটা হয়ে গেছে
পরে দেখো 18 নম্বরটা দেখো। দেখো 18 নম্বরটা কি বলেছে, এসব 18 নম্বরটা পড়ে নাও। দেখো বলছে যে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু বি সরলরেখার অক্ষ দুটির সঙ্গে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত? খুব সহজ কোশ্চেন, ভালো করে শুনবে। দেখো এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, কি বলছে দেখো, বলছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। বলছে এই সরলরেখাটি অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার মানে কিরকম হয় বলো, এরকম বলেছে। দেখো এই সরলরেখাটা অক্ষ দুটির সঙ্গে মানে কি, এই যে অক্ষ এক্স অক্ষ এটা, এটা ওয়াই অক্ষ, এর সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে মানে কি হবে বলো, ত্রিভুজটা এরকম হবে। দেখো তো এই সরলরেখা মানে এটা হচ্ছে, এটা এবি সরলরেখার কথা বলেছে। বলছে এটা যদি এবি সরলরেখা হয় এটা, তাহলে অক্ষ দুটির সঙ্গে ত্রিভুজ মানে কি হবে বলো তো, ও এবিসি ত্রিভুজ উৎপন্ন করেছে, ও এবি ত্রিভুজ উৎপন্ন করেছে। কি ত্রিভুজ বলো, ত্রিভুজ ও এবি, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। ওকে, তাহলে এবি সরলরেখা, এটা হচ্ছে এবি সরলরেখা, এই সরলরেখার অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ মানে এবি, ও এবি ত্রিভুজ উৎপন্ন করেছে, এর ক্ষেত্রফল চেয়েছে। তাহলে বলো আমরা কি জানতাম বলো, এর ক্ষেত্রফল কি হতো, এইটুকু যদি এ হতো, এটা যদি বি হতো, তাহলে ক্ষেত্রফল কি হতো বলো তো, হাফ ইন্টু এ ইন্টু বি না? আচ্ছা মড দিয়ে দেবো, কারণ নেগেটিভ হবে না ক্ষেত্রফল, তাই তাই তো ছিল সূত্র আমাদের, তাই তো। আমরা কি এই এ কে আমাদের এই ফর্মে লিখতে হবে, এ বি অর্থাৎ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এই ফর্মে লিখতে হবে। ওকে, আচ্ছা ভিডিও কি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ভিডিওটা একটু শুরু। দেখো তাহলে আমাকে এই যে এই সরলটাকে এই ফর্মে লিখতে হবে, তাই না, তাই না? এই সরলরেখার ফর্ম তো এটাই ছিল, যদি এটা এ এটা বি হতো তাহলে ক্ষেত্রফল এটা ছিল। তাহলে এই সরলরেখাকে সবার প্রথমে আমাকে এই ফর্মে লিখতে হবে, তাই না? তো এই ফর্মে লেখার চেষ্টা করলে কি হবে দেখো, হবে দেখো তো এক্স কস আলফা বাই পি, ওই পিটা ডিভাইড করলাম, প্লাস ওয়াই সাইন আলফা বাই পি ইকুয়াল টু 1। এটুকু বুঝতে কার সমস্যা, ক্লিয়ার সবার? এটা কি বলতে পারো দেখো তো, এক্স বাই পি বাই কস আলফা, তাই না? এই কস আলফাটা বাই হয়ে যাবে, প্লাস ওয়াই বাই পি বাই সাইন আলফা ইকুয়াল টু 1। একটু ভালো করে যদি দেখো, লক্ষ্য করে দেখো তো, কম্পেয়ার করে দেখো তো, এটার সঙ্গে এটা ইকুয়াল হয়ে গেছে দেখো তো, তাহলে কি হবে, এ মানে এটা না, দেখো তো এটা মানে এ না, এটা মানে বি না, দেখো তো একবার কম্পেয়ার করে এর সঙ্গে এটা, তাই তো। দেখো তো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, তাই তো। তার মানে ক্ষেত্রফল কত হয় বলো, অর্থাৎ ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে, হাফ ইন্টু এ ইন্টু বি, এ মানে কত এটা, পি বাই ইন্টু বি, বি মানে কত এটা, পি বাই সাইন আলফা, তাই তো। ক্লিয়ার? কত হচ্ছে দেখো, পি বাই দেখো তো 2 সাইন আলফা কস আলফা না? ক্লিয়ার? চল বলো এটা বলো তো কি সূত্র বলো তো। আচ্ছা পিপি মানে পি স্কয়ার, তো সরি পি আর পি মানে পি স্কয়ার। আচ্ছা 2 সাইন আলফা কস আলফা মানে কি সূত্র আছে বলো, জানো কেউ? সাইন 2 আলফা, ভেরি গুড। তাহলে 2 সাইন আলফা কস আলফা মানে হচ্ছে আমরা জানি সাইন 2 আলফা। ক্লিয়ার? আচ্ছা আমরা একটু সাজিয়ে লিখি, পি স্কয়ার ইনটু সাইন উপরে উঠে কি হয়ে যাবে, 1/7 মানে কোসেক, তো তাহলে হবে কোসেক 2 আলফা, এত বর্গ একক। উত্তর বোঝা গেল? এটা আমাদের উত্তর বের করতে বলেছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, পি স্কয়ার ইনটু কোসেক 2 আলফা বর্গ একক। ক্লিয়ার হয়েছে সবার? কি প্রতি বুঝতে পেরেছো? কি ম্যাডাম আপনি বুঝতে পেরেছেন? আধা হাজার কেন ইমা, এই যদি এটা ইকুয়েশন হতো তাহলে উত্তর হতো হাফ ভূমি ইনটু উচ্চতা ক্ষেত্রফল। ক্লিয়ার? তাহলে এই ইকুয়েশনকে এই ফর্মে লিখে দেখলাম, দেখো ইকুয়েশন এই ফর্মে লিখলাম, এইটুকু বুঝতে পেরেছিলে? দেখো পি কে ডিভাইড করে দিলাম, তারপরে কি করলাম, এই কস কে আবার ডিভাইড করলাম পি এর নিচে, এটাকে আবার উপরে উঠে যায়, এটা করা যায়, এতে কস কে আবার পি এর নিচে ডিভাইড করা যায়, এটা কারণ এই কসটা আবার উল্টে যায়, এখানে পি এখানে চলে যায়, এক্স লিখুন। দেখো কি ছিল, হাফ ইন্টু এ ইন্টু বি ছিল, তো দেখো ভালো কথা, এটা দিকে দেখো, হাফ ইন্টু এ ইন্টু বি ছিল, তাই না? যখন এ এটা বি এটা, তখন এই কোশ্চেনের সঙ্গে এই কোশ্চেন কম্পেয়ার করো, এটার সঙ্গে এটা কম্পেয়ার করো, তাহলে এ মানে কত এটা, বি মানে এটা না, তাহলে হাফ ইন্টু এ ইন্টু বি, তাহলে হাফ ইন্টু এ মানে কত এটা, বি মানে এটা। ক্লিয়ার? বুঝে গেল কি? তারপর কি হলো দেখো তো, এখানে 2 সাইন এর কস লিখলাম, এটা মানে সাইন 2 আলফা, উপরে উঠে গেলে কোসেক 2 আলফা হয়ে যাবে। বুঝে গেল?
এই সবাই ক্লিয়ার তো? চলো 18 19 নাম্বারটা দেখো, 19 নাম্বারটা ইম্পর্টেন্ট অঙ্ক। বুঝতে পারলে? চলো 19 নম্বরটা দেখো, বলছে পি বিন্দু, ভালো করে শুনবে, বলছে 19 নম্বরটা দেখো, বলছে এ বি সরলরেখা, পি বিন্দু এ বি সরলরেখা বিন্দু, এ শোনো, বলছে এ আর বি দুটি সরলরেখা দেওয়া আছে, ছবি আঁকি তাহলে বুঝতে পারবে। বলছে এ একটা সরলরেখা, এটা এ একটা বিন্দু, এটা বলেছে x1, y1 বলে দিয়েছে, এন্ড বি একটা বিন্দু বলেছে x2, y2, ওকে, এটা বি বিন্দু। বলছে এ বি সরলরেখার সংযোগ সরলরেখা মানে এ বি, এটা, তাই তো? ভালো করে শুনবে, বলছে পি বিন্দু এ আর বি বিন্দু দুটির সংযোগ সরলরেখাকে m/n রেশিওতে বিভক্ত করে। ক্লিয়ার? ভালো করে শুনবে, বলছে এ বি সংযোগ সরলরেখা, এটা এখানে পি একটা বিন্দু আছে, ধরলাম এই বিন্দুটা পি, এটা পি বিন্দু। বলছে এই বিন্দুটি এই সরলরেখাকে m/n রেশিওতে বিভক্ত করে। ভালো করে ল্যাঙ্গুয়েজটা পড়তে হবে, ভালো করে শোনো। বলছে এ বি সংযোগ সরলরেখা, ওকে, বলছে পি এমন একটা বিন্দু যে বিন্দুটি এই সরলরেখাকে m/n রেশিওতে বিভক্ত করে। ক্লিয়ার? বুঝে গেল? এবং বলেছে যে এই পি বিন্দুটি অপর একটা সরলরেখা দিয়েছে, সেই সরলরেখার উপর অবস্থান করে। তা কি বলেছে দেখো, হ্যাঁ বলছে একটা সরলরেখা আরেকটা দিয়েছে ax + by + c = 0, ওই সরলরেখা উপর এই পি বিন্দুটা ওই সরলরেখাগামী। তার মানে কি হচ্ছে দেখো তো, এখানে একটা সরলরেখা দিয়েছে, এভাবে এটা একটা সরলরেখা দিয়েছে, এই সরল ইকুয়েশন কত দিয়েছে দেখো তো, ax + by + c = 0, এই ইকুয়েশন দিয়ে বলছে যে এই পি বিন্দুটি এই সরলরেখাগামী, অর্থাৎ এই সরলরেখার উপর পি বিন্দুটা অবস্থান করছে। ল্যাঙ্গুয়েজটা একটা পড়ে নাও অঙ্কের। কি বলছে দেখো তো, বলছে ax + by + c অপর একটা সরলরেখা, যে সরলরেখার উপর পি বিন্দুটি অবস্থান করছে, বা এই সরলরেখাটা পি বিন্দুগামী, তার মানে এই পি বিন্দু দিয়ে সরলরেখাটা যাবে। এটা ক্লিয়ার? ওকে, যদি হয় তাহলে প্রমাণ করো যে m/n, বা কি লেখা আছে দেখো তো, প্রমাণ করো m/n = সামথিং কিছু একটা প্রমাণ করতে দিয়েছে, তাই না? প্রমাণ করো এটা আমরা। এটুকু ক্লিয়ার তো সবার? আগে সবার প্রথম বলো, আমরা ক্লাস 9 এ পড়েছি যে এবি সরলরেখাকে পি বিন্দু যদি m/n রেশিওতে বিভক্ত করে, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো না আমরা? mx2 + mx1 / m+1, my2 + ny / m+n, এটা আমরা সূত্র জানতাম আমরা, তাই না? তাহলে বলো এই পি বিন্দু স্থানাঙ্ক কি হবে? ছোটবেলা পড়েছিলাম, পি বিন্দু এবি সরলরেখাকে m/n রেশিওতে বিভক্ত করলে পি স্থানাঙ্ক কি হবে দেখো তো, আমরা জানি mx2 + nx1 / m+n, my2 + ny1 / m+n, এটা 9 এ শিখেছি আমরা। এটা হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক। এটা বলতে পারি কি আমরা? এটা বলতে পারি? বুঝতে পারলাম? এটা আমরা ক্লাস 9 এ শিখেছি যে পি বিন্দু স্থানাঙ্ক কিভাবে হবে। ওকে, ক্লিয়ার? এবার তাকাবে, এবার দেখো তো, এই যে পি বিন্দু মানে এই বিন্দুটা স্থানাঙ্ক পেয়ে গেলাম, এটা বলো তো পি বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থান করছে কিনা বলো, করছে কিনা? এই পি বিন্দুটি কোথায় অবস্থান করছে বলো? এই যে এই সরলরেখার অবস্থান করছে, মানে ax + by + c = 0, এই সরলরেখার উপর অবস্থান করছে কিনা বলো, করছে না? তার মানে পি বিন্দুটা এই যে স্থানাঙ্ক এটা, এটা এই সরলরেখাকে স্যাটিসফাই করবে বা সিদ্ধ করবে, অর্থাৎ x এর জায়গায় এটা বসাবো, y এর জায়গায় এটা বসাবো। একটু আগে করলাম না, এরকম ছিল না যে 1, -2 বিন্দু আমি a + b x + y = a, x এর জায়গায় 1, y এর জায়গায় -2 বসালাম, তাই না? সেম ব্যাপার হবে এটা, যে এই পি বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থান করছে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা এই সরলরেখাকে স্যাটিসফাই করবে কিনা বলো, বা সিদ্ধ করবে, মানে x এর জায়গায় এটা বসাবো, y এর জায়গায় এটা বসাবো। ক্লিয়ার? বোঝা গেল কি? কেউ বুঝতে পারলো না? না বুঝলে অন্যভাবে বোঝাবো। আমি আরেকটা এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি। আমি বললাম যে এটা একটা সরলরেখা, অন্য একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, এই সরলরেখা ইকুয়েশন ধরলাম ax + by + c = 0, এটা সরলরেখা, এবি সরলরেখা। এবার আমি বললাম যে এই সরলরেখার উপর একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু ধরলাম, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে, এটা পি বিন্দু, এর স্থানাঙ্ক 1, 2। তার মানে কি হবে বলতো, যেহেতু এই সরলরেখার উপর এই বিন্দুটা আছে, তার মানে কি হবে, এই 1, 2 এই সরলরেখাকে স্যাটিসফাই করবে, অর্থাৎ x এর জায়গায় 1, y এর জায়গায় 2 বসাতে পারবো। তাহলে কি হবে, a × 1 + b × 2 + c = 0। ক্লিয়ার? এটা বলতে পারি আমরা। বোঝা গেল কি এটা? সেম ভাবে দেখো তো, এখানে এই যে সরলরেখা ax + by + c = 0, এই সরলরেখার পি একটা বিন্দু আছে, পি স্থানাঙ্ক কত হবে, যেটা, এটা, মানে কি হবে, এটা x এর জায়গায় এটা y এর জায়গায় বসে যাবে, কারণ সরলরেখার উপর অবস্থান করছে পি। বোঝা গেল? ক্লিয়ার তো? এটা বসিয়ে দেবো, মান আমরা দেখো কি বসাবো, এখানে বসাও, দেখো
দেয়ারফর কি লিখবো বলো তো, এই সরলরেখাটি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, সরলরেখাটি পি বিন্দুগামী। ওকে, পি বিন্দুগামী তো, তাই না? তার মানে কি হবে, এই স্থানাঙ্কটা এখানে বসে যাবে, এক্স এর ওয়াই জায়গায় বসে যাবে। বসিয়ে দাও, কি হবে দেখো তো, a ইন্টু এক্স, এক্স মানে কত এটা, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, তার সঙ্গে আছে প্লাস by p ইন্টু y, y মানে কত, my2 প্লাস ny1 বাই m প্লাস 1 প্লাস c ইকুয়াল টু 0। কি করলাম দেখুন একবার, এই যে সরলরেখার মধ্যে a লিখলাম আর x মানে কি করলাম, এই বিন্দুটা বসালাম, প্লাস b ইন্টু y মানে কি করলাম, এই বিন্দুটা বসালাম, প্লাস c ইকুয়াল টু 0। কেন করলাম বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পারলে না? আরে বাবা, এই পি বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থান করছে তো, পি বিন্দুর স্থানাঙ্ক কত এটা, এই সরলরেখাকে স্যাটিসফাই করবে, এক্স এর জায়গায় এটা, ওয়াই এর জায়গায় বসবে। একটু ছোট করে বোঝালাম না, সেটা তো করেছি এখানে। আচ্ছা এবার দেখো, এটাকে ক্যালকুলেশন করতে হবে, এটুকু মুছে দিলাম, দেখো একটু ক্যালকুলেশন করে নিই, এটা 19 নম্বর অঙ্কটা ছিল। এবার কি হবে দেখাবে, এদিকে দেখো তো, লসাগু m প্লাস n হবে না, লসাগু তো m প্লাস n হয়ে এটার সঙ্গে গুণ হয়ে যাবে, ওদিকে 0 হয়ে যাবে গিয়ে, তাহলে কি হবে দেখো তো, a ইন্টু mx2 প্লাস nx1 প্লাস b ইন্টু my2 প্লাস ny1 প্লাস c ইন্টু m প্লাস n ইকুয়াল টু 0। কি করলাম আমাকে দেখো তো সবাই, এই অঙ্ক করেছি তো, কি করলাম দেখো, আমি লসাগু করলাম m প্লাস n, এই m প্লাস n লসাগু হয়ে যাবে, তারপর কি হবে, লসাগু হয়ে এই c এর সঙ্গে গুণ হয়ে যাবে না, c এর নিচে তো 1 আছে, হয়ে m প্লাস n ওদিকে গুণ করে 0 করে দেবো, তাহলে পড়ে থাকবে এটা দেখো। এবার কি করবো, a দিয়ে গুণ করে দাও, কি হবে দেখো, amx2 প্লাস anx1 প্লাস bmy2 প্লাস bny1 প্লাস cm প্লাস cn ইকুয়াল টু 0। ওকে, বোঝা গেল? এবার m কমন নাও পুরোটা থেকে, m কোথায় কোথায় আছে দেখো তো, এখানে m আছে, এখানে আছে, আর এখানে আছে, m কমন নাও, তাহলে কি পড়ে থাকবে দেখো তো, x2 প্লাস by2 প্লাস c, ওকে, প্লাস আবার n কমন নাও, n বাকিগুলোতে n, এখানে n আছে, তাহলে কি হবে ax1, এখানে কি হবে by1 প্লাস c। এটুকু ক্লিয়ার তো সবার? এবার দেখো m ইন্টু ax2 প্লাস by2 প্লাস c ইকুয়াল টু, এই পুরোটাকে ওদিকে পাঠিয়ে দাও, তারপর মাইনাস n ইন্টু ax2 প্লাস ax1 প্লাস by1 প্লাস c। ক্লিয়ার? এই পুরোটাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস হয়ে গেল। এবার দেখো তো m বাই n করবো, অর্থাৎ এদিক থেকে nটাকে এদিকে ডিভাইড করবো, আর এই পুরোটাকে ওদিকে ডিভাইড করবো, তাহলে কি হবে, m বাই n ইকুয়াল টু, দেখো ওদিকে ছিল মাইনাস ax1 প্লাস by1 প্লাস c ডিভাইড বাই, এটা ওদিকে ডিভাইড হয়ে যাবে, তাহলে কি হবে ax2 প্লাস by2 প্লাস c। দেখো তো এটা আমাদের উত্তর দিয়েছে কিনা প্রমাণ করতে, এটা দিয়েছে তো, m বাই n এর মান দিয়েছে, এটা প্রমাণ করতে, দেখো m is to n, এটা প্রুফ, একবার দেখে নাও। যদি কেউ বোঝার চেষ্টা করে অবশ্যই বুঝতে পারবে, না বোঝার চেষ্টা করলে বুঝতে পারবে না। ক্লিয়ার হয়েছে সবার? চলো পরে কোশ্চেন দেখো, কত হলো এটা, 19, 22 নম্বরটা দেখো। আচ্ছা যারা টুকতে পারছো না, ভিডিও দেখে করে নেবে, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার করে নাও, বুঝো না বিষয়টাকে। 19 হলো, 22 নম্বরটা দেখো, শেষ করে কটা অঙ্ক, একটু দাঁড়াও। আচ্ছা 22 নাম্বারটা দেখো, খুব সহজ অঙ্ক, আর 3টে করাবো। 22 কি বলছে দেখো, বলছে 2k মাইনাস 2k মাইনাস 2 এবং 1 মাইনাস k বিন্দু দুই সঙ্গে সরলরেখার প্রবণতা -2। এই শুনবে, বলছে একটা সরলরেখা
এটা দেওয়া আছে, এ বিন্দু দেওয়া আছে, বি দেওয়া আছে, ধরে নাও এ বিন্দু কত দেওয়া আছে 2k -2 আর এটা 1, - k এটা, ঠিক আছে। দিয়ে বলছে কি এই বিন্দুদের সংযোগ সরলরেখার প্রবণতা কত বলেছে বলো, -2। তাহলে এম এর মান দিয়েছে -2, তাই না? কি দিয়েছে বলো, এর এম দিয়েছে -2, ভালো করে শুনবে। তাহলে কে এর মান কত? তাহলে বলো একটা সরলরেখার মধ্যে দুটি বিন্দু দেওয়া থাকলে এম বের করার সূত্র কি জানতাম, মনে আছে? 3 নম্বর যে সূত্র লিখে বলে দিয়েছিলাম যে এম মানে আমরা সূত্র জানতাম কি বলো, আমরা জানতাম এম মানে একটা সরলরেখার দুটো বিন্দু থাকলে এম মানে কি জানতাম বলো, y1 - y2 বাই x1 - x2, এটা আমরা সূত্র জানতাম, তাই না? তাহলে এম এর মান -2 বসিয়ে দাও এম এর জায়গায়, ইকুয়াল টু y1 মানে কত দেখো, এটা x1 ভাবো, এটা y1 ভাবো, এটা x2 ভাবো, এটা y2 ভাবো। তাহলে কি হবে, y1 - y2 মানে কি হবে -2, y2 মানে কত হবে প্লাস k, ডিভাইড বাই x1 - x2 অর্থাৎ 2k x2 মানে -1। ক্লিয়ার? এবার একটু সিম্পলিফাই করো, k এর মান পেয়ে যাবে। ওকে, তাহলে কি হয় দেখো, কোন গুণ করো, তাহলে -2 দিয়ে এটাকে গুণ করলে কথা হবে দেখো তো, -4k -2 ইকুয়াল টু -2 প্লাস k, কোন গুণ করলাম। ওকে, এবার দেখো কি হয়, -4k - k ইকুয়াল টু -2 -2 হলো। তাহলে -5k ইকুয়াল টু -4, তাহলে বলো কে মাইনাস কেটে দাও, তাহলে কে ইকুয়াল টু কত হবে বলো, 4/5, কে এর মান হচ্ছে 4/5। কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ শিওর, সেকেন্ড সুইচ হয়েছে, কে এর মান হচ্ছে 4/5, 22 হয়ে গেল। 23 নম্বরে দেখো, নম্বর কি বলছি দেখো, নম্বরটা দেখো, 23 ইম্পর্টেন্ট অঙ্ক বলছে 7x - 6y = 20 সরলরেখার উপর একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ। তাহলে কোটি মানে কি, ভুজ মানে কি? দেখো কোটি মানে হচ্ছে y অক্ষকে বোঝায়, ভুজ মানে x অক্ষকে বোঝায়, ঠিক আছে? ভুজ মানে x অক্ষকে বোঝায়, কোটি y অক্ষকে বোঝায়। বলছে একটা সরলরেখা বলে দিয়েছে কি 7x - 6y কোথায় গেল তারপর, হ্যাঁ ইকুয়াল টু 20। বলছে এই যে সরলরেখা, এই সরলরেখার উপর একটি বিন্দু স্থানাঙ্ক যেটি কোটি ভুজের দ্বিগুণ, অর্থাৎ ভুজের দ্বিগুণ হচ্ছে কোটি, তাই না? ভুজ মানে এক্স অক্ষর মান থেকে বোঝায়, কোটি মানে ওয়াই অক্ষরকে বোঝায়। তাহলে ভুজ যা হবে কোটি তার দ্বিগুণ হবে, তাই না? তাহলে ভুজ যদি 1 হয় কোটি হবে 2, ভুজ যদি 2 হয় কোটি হবে 4, ভুজ যদি 5 হয় কোটি হবে 10, মানে দ্বিগুণ হবে তাই সবসময়, তাই তো? এক্স অক্ষরটা দ্বিগুণ হবে কে বলো, কোটি। ভুজ মানে এটা ওয়াই এক্স অক্ষকে ভুজ বলে, আর এটা বলে কোটি। ওকে, তাহলে আমাদের কোশ্চিনটা আমরা কি ধরতে পারি, তাহলে আমাদের সেই বিন্দুটা ধরতে পারি কি বলো, k, 2k, অর্থাৎ দেখো তো কোটি ভুজের দ্বিগুণ কিনা, দেখো তো কোটি মানে এটা, দেখো তো এর দ্বিগুণ কিনা বলো, এর দ্বিগুণ কিনা বলো, তাই তো? তাহলে বিন্দুটা কত ধরতে পারি বলো, k, 2k, অর্থাৎ এই কোটিটা ভুজের দ্বিগুণ কিন্তু, দেখো তো এর দ্বিগুণ কিন্তু না, তাহলে ধরবো বিন্দুটা কত বলো, একটা ধরবো k, একটা ধরবো 2k, আমরা অন্য কিছু ধরতে পারতাম, ঠিক আছে? তো দেখো তো এটা দ্বিগুণ হচ্ছে কিনা বলো, একটা হচ্ছে দেখো তো কে আর একটা 2k, অর্থাৎ এই কোটিটা এর দ্বিগুণ, তাই গোলাঞ্জ বলেছে যে কোটি ভুজের দ্বিগুণ। ক্লিয়ার? তাহলে এই বিন্দুটা কি হচ্ছে, এই সরলরেখার উপর অবস্থান করছে, বলে দিয়েছে যে এমন একটা বিন্দু সরলরেখার উপর অবস্থান করছে, তাহলে সরলরেখা মানে স্যাটিসফাই করবে এটাকে, অর্থাৎ x এর জায়গায় কে, y এর জায়গায় 2k বসাবো, তাহলে কি হবে দেখো তো 7 ইনটু k - 6 ইনটু 2k ইকুয়াল টু 20। ওকে, তাহলে কি হবে দেখো তো 7k - 12k ইকুয়াল টু -20, শুধু 20, তাহলে কত হবে -5k ইকুয়াল টু 20, তাহলে k ইকুয়াল টু কত হবে 20/-5, তাহলে হবে -4। ক্লিয়ার? বোঝা গেল কে এর মান -4। এবার তাহলে নির্ণয় বিন্দুটা কত হবে দেখো, তাহলে নির্ণয় বিন্দুটা কত হবে বলো, এখানে বসিয়ে দাও, অর্থাৎ নির্ণয় বিন্দুটি কত হবে, কে এর মান -4 বসিয়ে দাও, তাহলে -4, -8, এটা অ্যান্সার। সহজ অঙ্ক ছিল, যেটা বুঝতে হবে যে কোটি ভুজের দ্বিগুণ, অর্থাৎ এটা দ্বিগুণ হবে সবসময়।
বোঝা গেল? চলো সবাই ক্লিয়ার হয়েছে? 23 হলো। 24 নম্বরটা দেখো। এই টাইম তো লাগছে না, 2 মিনিট করে লাগছে না একটা অঙ্ক করতে, ওরকম তাড়াহুড়ো করছে না, আর দুটো অঙ্ক করে। 24 নাম্বারটা দেখো কি আছে। 24 বলছে, এই দেখো, বলছে 3x প্লাস 4y প্লাস m ইকুয়াল টু 0। কি বলছে? 3x প্লাস 4y প্লাস m ইকুয়াল টু 0 বলছে। এই সরলরেখার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক হলে m এর মান কত? বলছে মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব ইকুয়াল টু 2 একক, তাই না? তাহলে আমি আগের দিন বলেছিলাম যে মূলবিন্দু থেকে লম্ব দূরত্বের সূত্রটা কি হয়। এটা যদি মূলবিন্দু হয় ও 0,0, এটা যদি সরলরেখা হয় x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, লম্ব দূরত্ব কত হয় বলো? লম্ব দূরত্ব যদি এটা যদি স্মল p ধরি আমি, স্মল p হলে স্মল p ইকুয়াল টু কি বলে সূত্র কিছুটা দেখো, মড অফ x এর জায়গায় 0 বসাবে, তাহলে a ইন্টু 0 প্লাস y এর জায়গায় 0 বসাবে, b ইন্টু 0 প্লাস ac বাই রুট ওভার x এর কোএফিসিয়েন্ট স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্ট স্কয়ার b স্কয়ার। এটা বলেছিলাম আমি, তাই না? অঙ্কের মধ্যে এটা ইকুয়াল টু 2 বলে দিয়েছে, p এর মান 2 বলে দিয়েছে, তাই না? তাহলে অঙ্কটা আমরা সলভ করে এবার দেখো। তাহলে মূলবিন্দু থেকে দূরত্ব কি হয় বলো? দূরত্ব যদি p হয়, অর্থাৎ আমি ছবিটা যদি এরকম করে আঁকি আবার, এটা মূলবিন্দু 0,0, লম্ব দূরত্ব এই সরলরেখাটা এটাও দিয়ে দিয়েছে, 3x প্লাস 4y প্লাস m ইকুয়াল টু 0, এটা ab সরলরেখা ধরলাম। তাহলে এই যে লম্ব দূরত্ব এটা মানে p, এটা ইকুয়াল টু কত দিয়েছে? 2 দিয়ে দিয়েছে, বুঝলে? তাহলে বলো সূত্র কি হবে? p ইকুয়াল টু মড, তাহলে 0 ইন্টু x, তাহলে 3 ইন্টু 0 প্লাস 4 ইন্টু y মান 0, তাহলে 4 ইন্টু 0 প্লাস m বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস y এর মান 4, তাহলে 4 স্কোয়ার। ওকে, চলো এর মান কত দিয়েছে বলো? ইকুয়াল টু 2 বলে দিয়েছে, আমি একবার 2 করে দিলাম, তাই না? চলো তাহলে কি হবে? এটা 0, এটা 0, তাহলে m বাই পড়ে থাকবে, m বাই এটা কত হবে? 9 বাই 9 প্লাস 16 ইকুয়াল টু 2, তাই না? তাহলে কত হয় দেখো তো, m বাই 25 মানে 5 হয়ে যাবে রুটের বাইরে, ইকুয়াল টু 2। তাহলে m এর মান কত হবে বলো? m ইকুয়াল টু 1, 5 2 10, m এর মান হবে 10, এটা বের করতে বলেছে। বোঝা গেল? চেষ্টা বুঝতে পারলে? সহজ কোশ্চেন ছিল। কোশ্চেন পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন আসবে, হ্যাঁ, 2 মার্কসের। 25 নম্বরটা দেখো। টোয়েন্টি 25 কি বলেছে দেখো, 2x মাইনাস 5y প্লাস 12a ইকুয়াল টু 0। দেখো কোশ্চেন কি বলেছে, 25 2x মাইনাস 5y প্লাস 25a ইকুয়াল টু 0, সরি 12a ইকুয়াল টু 0, 12a ইকুয়াল টু 0। বলছে সরলরেখার উপর একটা বিন্দু বলেছে at স্কয়ার, 2at। এই সরলরেখার উপর একটা বিন্দু কি বলেছে? at স্কয়ার, 2at। ওকে, বলছে এই সরলরেখার উপর একটা বিন্দু at স্কয়ার, 2at, এই বিন্দু এর থেকে সরলরেখার উপর দুটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে বলো এই বিন্দুটা কি এই সরলরেখার উপর অবস্থান করছে, তার মানে কি এই বিন্দুটা এই সরলরেখাকে স্যাটিসফাই করবে। তার মানে কি হবে বলো? x এর জায়গায় এই মানটা, y এর জায়গায় এই মানটা বসে যাবে, তাই তো? কারণ এই বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থান করছে, তার মানে x এর জায়গায় এটা, y এর জায়গায় এটা বসে যাবে। তো বসিয়ে দাও, তাহলে কি হবে দেখো তো, 2 ইন্টু প্রথমটা at স্কয়ার, x এর জায়গায় বসে আছে at স্কয়ার, মাইনাস 5 ইন্টু y, y মানে 2at, ওকে, প্লাস 12a ইকুয়াল টু 0। আশা করি ক্লিয়ার? তাহলে কি হবে দেখো, 2at স্কয়ার মাইনাস 5 দুগুণ 10 at প্লাস 12a ইকুয়াল টু 0। চলো কি কমন যাবে বলতো? 2a কমন যাচ্ছে না, কি পড়েছে? t স্কয়ার মাইনাস 5t প্লাস 6 ইকুয়াল টু 0 না? চলো 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কি হবে? t স্কয়ার মাইনাস 5t প্লাস 6 ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার টিকে কি করবো বলো? টিকে করো, মিল টার্ম করো। আচ্ছা বলো কি হবে? 3 প্লাস 2 হবে না? তাহলে মাইনাস 3t মাইনাস 2t প্লাস 6 ইকুয়াল টু 0। তোমরা জানো মিল টার্ম করতে এটা। তাহলে টি কমন নাও, কি হবে? t মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে হবে t মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে হবে দেখো তো t মাইনাস 3 আর হবে t মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে হবে t ইকুয়াল টু 3 আর হবে t ইকুয়াল টু 2।
আশা করি ক্লিয়ার। তাহলে আবার নির্ণয় বিন্দু কথা হবে বলো, শুনবে। তাহলে নির্ণয় বিন্দুটি টি এর জায়গায় মান বসিয়ে দাও, একবার 3 বসিয়ে দাও এখানে, আর একবার 2 বসিয়ে দাও, তাই তো। তাহলে নির্ণয় বিন্দুটি কত হবে, দেখো এর হবে নির্ণয় বিন্দুটি হবে দেয়ারফর, এখানে লিখছি হ্যাঁ, টি এর জায়গায়, বাট এ 3টা টি এর জায়গায় দু জায়গায় বসিয়ে, তাহলে কত হবে a ইন্টু 3 স্কোয়ার, মানে কত 9 হয়ে যাবে। তাহলে 9 a কমা 3 দুগুণ 6 a, ওকে। একটা বিন্দু এটা হলে, আরেকটা বিন্দু কত হবে 2 বসিয়ে দাও, কত হবে 2 স্কোয়ার 4, তাহলে 4 a কমা 2 দুগুণ 4, এটা উত্তর। বুঝে গেল। দুটো বিন্দু বের করতে বলে, কোশ্চেনটা পড়ো যে সরলরেখার উপর দুটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। দুটো বিন্দু কি হলো, একটা হচ্ছে 9a, 6 আর একটা 4a, 4a। কি করে বললাম, জাস্ট টি এর দুটো মান এখানে বসিয়ে দাও, 3 একবার বসিয়ে দাও দু জায়গায় টি এর জায়গায়, আবার টি এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে 3 বসলে এটা পাবো, 2 বসলে এটা পাবো, এটা উত্তর। কিন্তু আমি ঘুমাচ্ছ, মাথা ঢুকছে না কিছু? আচ্ছা, লাস্ট অঙ্ক 26 দেখো, এই সংক্ষিপ্তের উত্তর 2 মার্কসের লাস্ট অঙ্ক 26 কি বলছে, খুব সহজ অঙ্ক, দেখো এটা হয়ে যায় আশা করি। পরীক্ষা কিন্তু এগুলো কিন্তু আসতে পারে 2 মার্কস, না ভেরি ইম্পর্টেন্ট। আর এই চ্যাপ্টার থেকে একটা 2 মার্কস আসবে, একটা 3 মার্কস আসবে, বুঝলে। আর 2 মার্কসে যা করালাম এর মধ্যে থেকে পরীক্ষা আসবে। দেখো 26 লাস্ট অঙ্ক কি বলেছে, ভালো করে শুনবে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 26 নম্বরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে। বলছে একটি সরলরেখার নতি 150 ডিগ্রি এবং মূলবিন্দু থেকে দূরত্ব 10 একক, লম্ব দূরত্ব 10 একক, ওকে। আচ্ছা লম্বটা লিখে নাও তো, মূলবিন্দু থেকে দূরত্ব, লম্ব দূরত্ব লিখে নাও, ওটা লম্ব দূরত্ব 10 একক, তার সমীকরণ নির্ণয় করো। তার মানে কি বলেছে, ভালো করে শুনবে। ছবিটা কি বলছে, একটি সরলরেখা, এই সরলরেখা এবির কথা বলেছে, এই সরলরেখা এ বির কথা বলেছে, ক্লিয়ার। তাকাবে, এটা ও বলছে এই লম্ব দূরত্ব 10 একক, এর মানে কি বলেছে বলো তো, এইটুকু দূরত্ব বলেছে 10 একক, মূলবিন্দু থেকে সরলরেখা এ বির উপর লম্ব দূরত্ব 10, অর্থাৎ এইটুকু 10 বলেছে। এটা মানে কি বলতো, পি ধরতাম আমি, তাই না। আচ্ছা, এবার বলেছে নতি মানে 150, নতি মানে কি বলে, তাকাবে একবার, এই তাকাবে, নতি মানে কি বলতো, এইটুকুকে নতি বলতাম না আমরা, থিটা বলতাম না, এর মানে বলে দিয়েছি পরিষ্কার 150 ডিগ্রি। আচ্ছা এই দিকটা কেন নিলাম না বলতো, আমরা জানতাম অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা তৈরি করে, তাই না, তাই না। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, এটাই তো হবে, এটা দিয়েছে 150 ডিগ্রি। তাহলে আমাকে যদি আমি সরলরেখার ইকুয়েশনটা বের করি, ইকুয়েশন কি ছিল বলো, ইকুয়েশন ছিল x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। দেখো তো p এর মান তো অলরেডি দেওয়া আছে 10, তাই না, এর মান 10 দেওয়া আছে। কিন্তু এই যে আলফা কোনটা ছিল বলো তো, আলফা ছিল এই অ্যাঙ্গেলটাকে আলফা বলতাম আমরা, তাই না, এই অ্যাঙ্গেলটা। এটা কিন্তু জানতে হবে, এখানে কি করে জানবো, দেখো একবার তাকাবে, ক্লাস 10 এ অঙ্ক করবে, দেখো শুনবে। আচ্ছা বলো তো, এটা তো একটা পারপেন্ডিকুলার লাইন, তাই না, লম্ব তো এটা, লম্ব তো এটা, তাহলে সে এটা নিশ্চয় 90 ডিগ্রি হবে, এটুকু ক্লিয়ার, 90 ডিগ্রি তো এটা। আচ্ছা বলো, এটা যদি 150 ডিগ্রি হয়, তাহলে এই পুরোটা তো 180 ডিগ্রি, তাই না, 180 তো পুরোটাই, এটা 50, এটা কত হয় বলো, এটা 30 হবে, ক্লিয়ার। তাহলে এটা আমরা জানি 90, এটা 30, এটা কত হবে, এটা হবে 60 ডিগ্রি, আর ত্রিভুজের 3টে কোণের ডিগ্রি 180 ডিগ্রি হয়, এটা 90 আর 30 এ কত হবে বলো, 120, আর 60 হলে 180 হয়ে যাবে, এটা 60 ডিগ্রি, ক্লিয়ার। তাহলে আলফা মান 60 ডিগ্রি, এটা ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটায় অঙ্কটা ইম্পর্টেন্ট, যে আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি, ক্লিয়ার, বোঝা গেল, ক্লিয়ার তো। তাহলে আমরা কি বলতে পারি বলো, x ইন্টু cos 60 ডিগ্রি প্লাস y ইন্টু সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু p, মানে কত বলা হয়েছে 10, ক্লিয়ার। আচ্ছা এবার দেখো তো, এই তাকাবো এদিকে, এবার দেখো তো, এই যে লাইনটা এদিকে হতে পারতো না, হতে পারতো না, এদিকে তো হতে পারতো, এটা তো লম্ব দূরত্ব হতে পারতো, তাই না, তাহলে পজিটিভ দিকে হতে পারতো, নেগেটিভ দিকে হতে পারতো না, তাই তো। তার জন্য এটা আমরা কি করবো বলতো, প্লাস মাইনাস 10 করে দেবো, অর্থাৎ প্লাস মাইনাস পি করবো, ঠিক আছে। মাইনাসটা দেখো, মাইনাস তো সরান, ডিরেকশন উল্টো দিকের জন্য মাইনাস করলাম আমি, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হয় দেখো তো, x cos 60 এর মান কত বল, 1/2 প্লাস y sin 60 এর মান √3/2 ইকুয়াল টু প্লাস মাইনাস 10। তাহলে লসাগু কত হবে 2, তাহলে x প্লাস √3y/2 ইকুয়াল টু প্লাস মাইনাস 10। চলো গুণ করে দাও আরেকবার, কি হবে, দুইটা ওদিকে গুণ করে দাও, x প্লাস √3y ইকুয়াল টু প্লাস মাইনাস 20, এটা অ্যান্সার, বুঝে গেল। এটা আমাদের বইয়ের মধ্যে অ্যান্সার দেওয়া আছে, ক্লিয়ার হয়েছে সবার, হ্যাঁ। চলো 2 মার্কসের দেখো, সরলরেখা থেকে 2 মার্কসের, এর বাইরে কিছু করতে হবে না, আমি প্রায় 90% অঙ্ক করে দিলাম 2 মার্কসের সংক্ষিপ্তের।
এরপরে পরের দিন 3 মার্কসের বর্ণনামূলক কোশ্চেনগুলো করানো হবে, ঠিক আছে? বোঝা গেল? আজকে এই পর্যন্ত থাক।